দীর্ঘ ২ বছর ধরে মুফতাহা যাকে ভালোবেসেছিল মায়ের প্রথম ঘরের সন্তান বলেই, যেই বাড়ি থেকে মুফতাহাকে রিজেক্ট করে মুফতাহার সৎ বোন বোন ফরিনকে বউ বানিয়ে নিয়ে গিয়েছিল বছর এক আগে, সেই বাড়িরই বড় ছেলের সাথে আজ নিজের বিয়ের কথা শুনে রীতিমতো চমকে উঠল মুনতাহার। সেই ছেলে নিজ থেকে মুনতাহারকে বিয়ে করতে চাইছে, এমনকি পরিবারের বিরুদ্ধে গিয়েও। বলা বাহুল্য, মুনতাহার যাকে ভালোবেসেছিল সে মুনতাহার সৎ বোন সালমান মির্জার আপন বড় ভাইয়ের সন্তান। নাম অর্ণব। অর্ণব মায়ের এক কথাতেই অর্ণব ২ বছরের সম্পর্কটাকে গলা টিপে মেরে ফেলে সবার সামনে ফরিনকে বিয়ে করে রাজি হন। ফরিনকে যদি বিয়ে করার ছিল তাহলে মুনতাহার ইমোশনাল নিয়ে খেলার কি মানে ছিল? মুনতাহা তো নিজ থেকে কখনো অর্ণবকে ভালোবাসতে চায়নি, ছেলেটাও তো বাধ্য হলো। কত পাগলামি করলো, কত বড় বড় কথাও বলেছিল যে মরে গেলেও মুনতাহারকে সে ছাড়বে না, কিন্তু সেই দিন তো ঠিকই ছেড়ে দিল হাতটা। আর বাহানা দিল মা মানবে না, তুমি চাচির আগে ঘরের সন্তান, আমি তোমাকে বিয়ে করলে আমার মা সুসাইড করবে, আরও কত কি। ঠকবাজ প্রতারক ছেলে একটা, সেই ঠকবাজ প্রতারক ছেলের বড় ভাইকে মুনতাহার জেনে শুনে বিয়ে করবে? কোনো দিনই না। মুনতাহার সালমান মির্জাকে বলেছিল এই বিয়েটা সে করবে না, তার পক্ষে সম্ভবই না করা। কথাটা সালমান মির্জাকে বলার ২০ মিনিটের মাথায় হন্তদন্ত হয়ে এ বাড়িতে ছুটে আসে সিকান্দার। আর এসেই মুনতাহানাকে ডেকে জিজ্ঞেস করেছেন কেন বিয়ে করবে না সে সিকান্দারকে। মুনতাহার সাহস করে আর চোখে একবার তাকায় তার সামনে গভীর মুখে সোফায় বসে থাকা সিকেন্দার স্যার মির্জার দিকে, যাকে এই প্রথমবার সামনাসামনি দেখা হলো। গত সপ্তাহেই আমেরিকা থেকে দেশে ফিরেছে দীর্ঘ ১২ বছর পর। তার সম্পর্কে কিছুই জানে না মুনতাহার। লোকটা কেমন, কি করে, নাথিং। অথচ আগাম সার্টিফিকেটে দিয়ে বসে রইল তাকে নিয়ে। কেমন এক গম্ভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মুনতাহার দিকে সিকান্দার। অস্বস্তি হচ্ছে তার এই চাহনিতে। মুনতাহার বসার ঘরে থাকা তিনটে মুখ তাকিয়ে আছে এভাবে। সিকান্দার হাত ঘড়িতে একবার সময় দেখে নিল। পাক্কা ৪০ মিনিট ধরে তারা এভাবে বসে আছে। একটা প্রশ্নের উত্তর দিতে কারো ৪০ মিনিট লাগে? সিকান্দারের জানা নেই। বাড়িতে রীতিমতো ঝগড়া করে তারপর এখানে এসেছে সিকান্দার। মেজাজটা ভীষণ চটে আছে, কিন্তু সেটা একটুও বুঝতে দিচ্ছে না সামনে বসে থাকা রমণীকে। সকল নীরবতাকে সাইডে রেখে দিয়ে সিকান্দার আবারও প্রশ্ন করল, আপনি আমাকে বিয়ে করতে চাইছেন না কেন মন? চাচাকে মানা কেন করছেন মন? এই প্রথম তার গলার স্বর শুনল মুনতাহার। বাত মন কি মানে? মন কি মানে না? তার নাম মুনতাহার। কিছু জিজ্ঞেস করেছিল আপনাকে মন? উত্তর দিন। আপনার এই নীরবতাকে কি তাহলে ধরে নিব আপনি রাজি আছেন? চাচাকে মিথ্যে কথা বলেছেন? মুনতাহারা এসব সাহস সঞ্চয় করলো। হাত কসলাতে কসলাতে থমথম গলায় বলল, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। আমি কারণটা জানতে এসেছি। কারণটা বলুন। আমার হাতে সময় নেই মন, বাড়ি ফিরতে হবে। বাড়িতে ঝগড়া করে এসেছি, শুনেছেন তো। মুনতাহার মায়ের দিকে তাকালো, সরল দৃষ্টি নিয়েই তাকিয়ে আছে। সালমান মির্জা নড়েচড়ে বসলো। তার নিজেরও তেমন একটা মন নেই এই বিয়েতে। অজানা থাকার কথা তো নয় আপনার। আপনাকে বিয়ে করার আমার কাছে অপমানের। সিকান্দারের ভ্রু কুঁচকে আসলো সে কথা শুনে। অপমানের মানে? যেই বাড়ি থেকে আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে সেই বাড়ির আরেক ছেলেকে বিয়ে করাটা কি আমার জন্য অপমানের নয়? বাড়ি প্রত্যাখ্যান করেছে সিকান্দার নয়, আমি আপনাকে বাড়ির বিরুদ্ধে গিয়ে চুর করে চুজ করেছি। আপনি সম্মতি প্রদান করুন বিয়েতে। আপনার অমতে বিয়ে করার ইচ্ছে নেই আমার আপাতত। তবে আপনি যদি এই অমত নিয়ে বসে থাকেন তাহলে হয়তো আপনার অমতেই আপনাকে বিয়ে করতে হবে। আর সেটা করলে
আপনার বা আমার কারো জন্যেই খুব একটা ভালো কিছু বয়ে আনবে না মন। কথাটা শেষ করে সিকান্দার উঠে যেতে যেতে ফের বলল, চাচার মেয়েকে রাজি করান, আমি বিয়ে কিন্তু আপনার মেয়েকেই করব, সেটা তার মাথায় ঢুকিয়ে দিন। আর আমি যা চাই তা কিন্তু নিয়েই সারি। আমি কোনো মান মান্নাস বয় না যে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করলেই আপনি আপনার মেয়ে হাত ছেড়ে দেব। ভুল মানুষকে প্যাকনামি করে ভালোবেসে ঠকে গেছে, তার দায়ভার নিশ্চয় আমি নেব না। আজ আসছি, কাল আবার আসবো আপনার মেয়ের মতামত জানতে। যদি কালও রাজি না হয় তাহলে আবার ফের পরশু আসবো, পরশু না হলেও টরশু। রাজি না হলে আসতেই থাকবো রোজ। সিকেন্দার চলে গেল। ময়না বেগম প্রবলিত শ্বাস ফেলে মেয়ের দিকে তাকিয়ে বললেন, ছেলেটা ভালো মুনতাহার, আমি এখানে তোমার অমতে কিছু দেখছি না। সংসার করবে ছেলের সাথে, ছেলের পরিবারের সাথে নয়। ছেলে যদি পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে চায় তাহলে তোমার আপত্তি হওয়ার কথা আসছে কেন এখানে? কতদিন আর এভাবে অন্যের ঘাড়ে বসে বসে খাবে? মুনতাহারা চোখ দুটো জলে ভরে আসলো শেষের কথাটা শুনে। খাওয়ার খোঁটা দিল তার মা। হ্যাঁ, কথাটা কথাটা পুরোপুরি সত্যি বলছে। সালমান মির্জা তো মুনতাহার আপন বাবা কিন্তু মুনতাহার কিভাবে বিয়ে করবে ওই বাড়ির ছেলেকে? মুনতাহারের দিকটাও কি তার মা একবারও ভেবে দেখবে না? মুনতাহারের কথা ফুরিয়ে গেল মায়ের শেষ কথা। উঠে চলে গেলেন তিনি। সালমান মির্জা একবার মুনতাহার দিকে তাকিয়ে বসা থেকে উঠে বললেন, মায়ের কথায় কিছু মনে করো না মুনতাহার। তুমি কারো চাপে পড়ে অথবা নিজের মনের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিও না। সময় নাও, ভাবো, যেটা সঠিক মনে হয় করো। তবে এইটুকু বলতে পারি, সিকেন্দার তোমার জন্য উত্তম হবে, এই ভরসাটুকু আমার উপর তুমি করতে পারো। বাট ওই বাড়ির বউ হলে তোমাকে তাদের কথা শুনতে হবে না, এটা সত্য কথা। কারণ সিকেন্দার কোনোদিনও উম, ভাবি বা ভাবিকে মানতে পারবে না এই বিয়েতে। তিনি এক কথার মানুষ, সেজন্যই আমি চাই না তুমি কারো চাপে পড়ে রাজি হও। সালমান মির্জা চলে গেল রুমে। রুমে এসে দেখলো ময়না বেগম জামা কাপড় ভাঁজ করছে। সালমান মির্জা বিছানায় বসে বলল, ওভাবে বলাটা তো তোমার ঠিক হয়নি মুনতাহারকে। সেটা আপনার ভাব ভাবার বিষয় নাই। তাহলে কার ভাবার বিষয়? ময়না বেগম শব্দ করে আলমারির পাল্লাটা লাগিয়ে বলল, মুনতাহার কার মেয়ে? আমার মেয়ে। তাই তার বিষয়ে ভাববার অধিকার কেবল একান্তই আমার। আপনার ছেলে মেয়েদের কোনো বিষয়ে তো আমি কথা বলি না। সালমান মির্জা আহত হলো স্ত্রীর এমন কথায়। মেয়েটা তোমার একার ময়না? কোনো সন্দেহ আছে এতে? সালমান মির্জা আর কিছুই বলল না। মির্জা বাড়ির বসার ঘরটা আজ গুমোট হয়ে আছে। রাগে মাথা ফেটে যাচ্ছে সায়দা মির্জার। আজ সিকেন্দার জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল, অথচ ছেলেটা গেল না। আবার খবরও এসেছে যে সিকেন্দার নাকি ওই মুনতাহারকে বিয়ে করতে চাইছে। তীব্র আগে সে ফুঁসতে ফুঁসতে ছেলের ফেরার অপেক্ষায় আছে। অনব আর্ণবের দিকে তাকিয়ে বলল, ভাইকে ফোন করতে। আর্ণব পকেট থেকে ফোনটা বের করে ভাইকে ফোন দিতে যাবে, এমন সময় সদর দরজার দিকে তাকাতেই দেখলো তার ভাই আসছে ধীরে পায়ে হেঁটে। অর্ণব নিজেও অবাক হয়েছে ভাইয়ের এই সিদ্ধান্তে। সে কি করে ছোট ভাইয়ের প্রাক্তনকে বিয়ে করতে চাইতে পারে? সিকেন্দার কোনো দিকে না তাকিয়ে সবাইকে পাশ কাটিয়ে উপরে উঠে চলে যেতে নিলই সায়দা মির্জা ছেলেকে ডেকে ওঠে সিকান্দার। সিকেন্দার দাঁড়িয়ে যায়। সায়দা মির্জা বসা থেকে উঠে ছেলের দিকে এগিয়ে এসে বলে, এসব কি আমি শুনছি? তুমি নাকি ওই মুনতাহারকে বিয়ে করতে চাইছো? মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? সিকেন্দার গম্ভীর গলায় বলল, ভুল কোনো খবর
পাওনি। যা শুনেছো ঠিকই শুনেছো। অথেন্টিক নিউজ এটা। এটা তুমি করতে পারো না সিকেন্দার। ওই মেয়ে এই বাড়ির বউ হতে পারে না। কেন হতে পারে না? ওই মেয়ের বংশ পরিচয় কেমন জানো না? তোমার ছোট ভাইও এই সেম ভুল করতে যাচ্ছিল, তাকে ফিরিয়ে এনেছি। এখন আবার তুমি শুরু করলেই। তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনার ছেলেকে ভুল করা থেকে আটকিয়েছেন। সে এই সিকেন্দার শাহ মির্জার সম্পত্তির দিকে হাত বাড়ানোর চেষ্টা করেছিল। ভাই তো সেজন্যই জীবিত রেখে দিয়েছে। অন্য কেউ হলে এতদিন তার জায়গায় কবেই থাকতো সিকেন্দার। চিৎকার করে উঠল সায়দা মির্জা। স্বামীর সেলিম মির্জার দিকে তাকিয়ে বলল, কি বলেছে কি তোমার ছেলে শুনেছো? ওই মেয়ের মধ্যে কি দেখেছো তুমি? ওর চেয়েও হাজার গুণ সুন্দরী মেয়ে আমি তোমার জন্য খুঁজে এনে দেব। ছেড়ে দাও ওই মেয়েকে। ছাড়বো না। ছোট ছিলাম তাই তখন ছেড়ে চলে গিয়েছিলাম, এবার বড় হয়েছি, নিজের জিনিস নিজের কাছে রাখতে জানি। আপনি আমাকে আটকাতে পারবেন না। তাই অযথা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করবেন না। আমি অগ্রিম আগ্রহিক নয়। আমি কিছুতেই এই মেয়েকে এই বাড়ির বউ হতে দেব না সিকেন্দার। তোমার বিয়ে আমি জুলির সাথেই করব। কোনো জুলি বুলি গুলি গুলি টুলিকে আমি সিকেন্দার বিয়ে করছি না। আমার বউ হবে কেবল মুনতাহার। আমি হতে দেব না। কি করবে শুনি? বিষ খাওয়ার নাটক করবে? এই ট্রিক্সটা বেশ পুরনো। নতুন কিছু ট্রাই করুন। শুভকামনা রইল আপনার জন্য। সিকেন্দার চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। সায়দা বেগম রাগে ফেটে যেতে লাগলো। অবাধ্য ছেলে। সে তো জীবনেও এই মুনতাহারকে, এতিম মেয়েটাকেও মেনে নিবে না। মির্জা বাড়ির কাজের মেয়ে যার মূল্য আছে, ওই মুনতাহার সেই মূল্যটাও তো নেই। গভীর রাত। বেলকনিতে বসে নীরবে চোখের জল ফেলছে মুনতাহার। তার জীবন ভীষণ খারাপ লাগে এই জীবনে বিয়ে বয়ে বেড়াতে। কোনো জায়গায় সে একটু শান্তিও পেল না। মেয়ে হয়ে জন্ম নিয়েছিল বলে তার বাবা নামক অমানুষটা তার মাকে ডিভোর্স দিয়েছিল। সেই রাগ, সেই ক্ষোভের কারণে হয়তো তার উম, উম, মা তাকে ভালোবাসে না। মামা মামির কাছে আশ্রয় হয়েছিল তাদের, কিন্তু মামা মামির ভালোবাসাটাও পায়নি কখনোই মুনতাহার। নিজের মায়ের ভালোবাসাটা তো পায়নি কখনো, সেখানে মামা মামির ভালোবাসা পাওয়া তো দূরের কথা। মুনতাহার বয়স যখন 7, তখন মায়ের দ্বিতীয় বিয়ে হলো ঢাকায়। আর এই সংসারে থাকতে শুরু করলো তার মা। তখন মুনতাহারকে মামার বাড়িতে থাকতে হতো গ্রামে। মায়ের সংসারে যেন কোনো সমস্যা না হয় সেজন্য মুনতাহারকে যোগাযোগ করতে দিত না তার মামারা। কিন্তু প্রতিদিন অত্যাচার করতো তার মামিরা মুনতাহারকে। বাড়ির সকল কাজ তাকে দিয়েই করাতো। পড়াশোনা করতে দিত না ঠিকমতো। খুবই কষ্টে দিন ছিল। এই তো এইচএসসি টেস্ট পরীক্ষার সময় একবার তীব্র জ্বর হয়েছিল মুনতাহার। শরীর চলছিল না বলে সেই দিন রাতে রান্না করে নি মুনতাহার। সেই জন্য মুনতাহারকে সেই দিন খুব মেরেছিল তার বড় মামি। শরীর জুড়ে কালশিটে দাগ বসে গিয়েছিল। মুনতাহারের নানি নাতির এ যন্ত্রণা আর সহ্য করতে না পেরে সালমা মির্জাকে ফোন করেছিল। তার ঠিক পরেই 3 দিন সালমা মির্জা এসে মুনতাহারকে তার বাড়িতে নিয়ে আসলেন। মাকে 8 বছর পর কাছে পেয়ে মুনতাহার খুশি হবার কথা ছিল, কিন্তু মুনতাহার হতে পারল না। মায়ের চোখ মুখ বুজিয়ে দিয়েছিল তার আশাটাতে তার মা ঠিক কতটা অখুশি। আজ 5 বছর ধরে সে এই বাড়িতে আছে। এই 5 বছরে একটি বারের জন্যও মুনতাহার তার মাকে জড়িয়ে ধরতে পারেনি। সব সময় মায়ের মুখে শক্ত শক্ত কথা আর বিরক্তির আচরণ পেয়েছে। সে জীবনে অর্ণব এসেছিল একটুখানি সুখ হয়ে, কিন্তু সে সুখ হয়ে ঢোকে বিষ ফেলে চলে গেল জীবনে। মুনতাহার মুখ চেপে ধরল। তার চিকিৎসা চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু পারছে না। এটাও আরেক যন্ত্রণা। মায়ের ডাক কানে আসতে
তাড়াহুড়ি করে চোখের জল মুছে ফেলে মুনতাহার। নিজেকে স্বাভাবিক করে বেলকুনি থেকে চলে যাওয়ার সময় তার ফোনে একটা মেসেজ আসে। মুনতাহার ফোনটা অন করে দেখে একটা নিউ ফেসবুক আইডিতে থেকে মেসেজ এসেছে। মেসেজে পাঠানো লেখাগুলো দেখে পড়ে চিনতে আর বাকি নেই এটা কার পাঠানো মেসেজ। মুনতাহার রাগে ফুঁসে উঠল, আর এটাও ব্লক লিস্ট ফেলে রাখলো। সাথে সাথে কল আসলো ফোনে। মুনতাহার নাম্বার না দেখেই রিসিভ করে তীব্র রাগ নিয়ে বলল, মিনিমাম লজ্জাবোধটাও কি আপনার নেই? কেন আমাকে মেসেজ দেন ফেক আইডি খোলে? আমি আপনাকে প্রচণ্ড ঘৃণা করি, বুঝতে পারেন না এই সিম্পল বিষয়টা? নাকি গন্ডারের চামড়ার শরীরে কোনটা? আর একবার ফোন বা মেসেজ করলে সামনাসামনি গিয়ে চড়িয়ে আপনার গাল লাল করে দিয়ে আসবো। কথাগুলো এক নাগারে বলে মুনতাহার যখন ফোনটা কেটে দিতে যাবে, ঠিক সেই সময় ফোনের ওপাশ থেকে ধীরে গলায় ভেসে আসে, মন। চমকে উঠল মুনতাহার। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো নাম্বারটা অচেনা। প্রতিবার এভাবে আইডি ব্লক করার পরই অর্ণবের ফোন আসে। মুনতাহার অর্ণবই ভেবেছিল, তবে এটা তো অর্ণবের গলা না। এই গলার মালিককে মুস্তাহার চেনে। এই নামে কেবল একজনই তাকে ডাকে, আর সেটা হলো সিকান্দার শাহ মির্জা। আকাশে আজ দুটো শুকতারা উঠেছে। আকাশের দিকে তাকাতেই সর্বপ্রথম এই তারা দুটোই নজরে আসছে। চাঁদরে ঠিক দুপাশে জ্বলছে তারা। চাঁদের আলোটাও আওয়াজ অন্য অন্য দিনের তুলনায় বেশি উজ্জ্বল। আজ বোধহয় জ্যোৎস্না রাত। রাস্তার ধারে কুকুরগুলো ডেকে চলেছে। একেধারে এমন এক পরিবেশে একা কানে ফোন হাতে বেলকনিতে দাঁড়িয়ে আছে মুনতাহার। সিকেন্দারের গলা শুনেই তার গাল বরফের মতো জমে গেছে। এই জ্যোৎস্নার আলোয় কেমন ঠান্ডা অনুভব হলো তার। কাঁপা কাঁপা গলায় সিকেন্দারকে মুনতাহার প্রশ্ন করলো, আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? ওপাশ থেকে শ্বাস ফেলল বোধহয় সিকেন্দার। মুনতাহার শব্দ শুনল। সিকেন্দার রুম থেকে বের হয়ে বেলকুনিতে এসে দাঁড়িয়ে বলল, খুব কি কঠিন কাজ আপনার নাম্বার পাওয়াটা আমার জন্য? না, কঠিন কাজ নয়, কিন্তু আপনি আমাকে ফোন করেছেন কেন? কয়দিন পর আপনার আমার বিয়ে, মন। ফোনে কথা বলে দুইজনের মধ্যে থাকা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো বোঝাপড়ার মাধ্যমে সলভ করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আমি তো মানা করে দিয়েছি বিয়েতে। নিউ কিছু বলুন না থেকে সরে এবার হাতে আসুন। আমি বাংলাদেশে আসার পর থেকে শুধু আপনার না আর নাই শুনে এসেছি। সম্ভব নয়। কি সম্ভব নয়? আপনাকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব নয়। কি বললেন? আমি শুনতে পাইনি। বলেছি আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। সিকেন্দারের গলার স্বর এবার আরও গম্ভীর আর শক্ত হয়ে আসলো। আবার বলুন, মন। আমি এবারও শুনতে পাইনি। মুনতাহার থমথম খেয়ে গেল এমন স্বর শুনে। কতবার করে বলবো, তাও নাকি লোকটা শুনতে পায়নি। আপনি বোধহয় মিউট করে রেখেছেন। ফোনটা অন করুন। অন আছে, মন। আপনি বলুন। মুনতাহার হতাশ হলো। ফোঁস করে শ্বাস ছেড়ে বলো, আপনি আমাকে বিয়ে কেন করতে চাইছেন? কি উদ্দেশ্য আপনার? সত্যি করে বলুন। পুরো একটা জীবন তো আর একা একা কাটিয়ে দেওয়া যায় না, মন। জীবনটা আল্লাহর বানানো একটা লম্বা সফর। সেই সফরে পুরুষের জন্য একজন সহধর্মিণী থাকা আবশ্যক। আর এই বিষয়ে আমার সিদ্ধান্ত একদম দৃঢ় যে আমি আমার জীবনসঙ্গিনী সহধর্মিণী হিসেবে আমার পরিবর্তী প্রজন্মের জন্মদের জন্য কেবল মুফতাহানা মুনকেই চাই। আর সেটাও হালালভাবে, সম্মানের সাথে। আজীবনের জন্য। সেজন্যও আমার আপনাকে বিয়ে করাটা প্রয়োজন। মুনতাহার শরীর কেমন ঠান্ডা হয়ে আসলো আরও। লোকটা গভীর ঠান্ডায়, গলায় বলা কণ্ঠটাও এত অমায়াবিক আর সুন্দর। মুনতাহারা বেলকুনির রেলিংয়ে চেপে ধরে
বলল, আমি দোয়া করি আপনি আপনার মনের মতো একজন ভালো জীবনসঙ্গী পান। সিকেন্দার সে কথা শুনে কিঞ্চিৎ হেসে বলল, হোয়াট নট ইউ মিস মন? মুনতাহার কেন নয়? সেই কারণটা বলার জন্য মুখে হা করতেই সিকেন্দার বলে উঠল, আকাশের দিকে তাকান মন। মুনতাহার হা করার মুখটা বন্ধ হয়ে গেল। কিছু দেখতে পাচ্ছেন? জি, আকাশ দেখতে পাচ্ছি। হুম, চাঁদের দিকে তাকান, দেখুন আমাদের ভবিষ্যৎ, আমি, আপনি আর আমরা। মুনতাহারা সিকেন্দারের শেষ কথাটা শুনে ভেবা বোকাচণ্ডী হয়ে যায়। কি মিন করেছেন সিকেন্দার? বোঝেননি? এটাই বোকা আপনি মন। 2 বছর প্রেম করলেন কি করে তাহলে? মুনতাহারা আকাশে থাকা চাঁদের দিকে ভালো করে তাকালো। দুপাশে শুকতারা দুটো দেখে বুঝতে আর বাকি নেই সিকেন্দার কি মিন করছে। লজ্জায় মুনতাহার বোঝার সাথে সাথেই ফোনটা কেটে দিল। সিকেন্দার কেটে যাওয়া ফোনটা দিকে তাকালো। ফোনের স্ক্রিনে আলো নিভে যেতে চোখ মুখ শক্ত হয়ে আসলো। রুম থেকে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে অর্ণবের রুমে গিয়ে গেল। অর্ণব তখন ফেসবুকে নিউ আইডি খুলছিল। কম করে হলেও এই 1 বছরে 5টা নিউ আইডি ব্লক করেছে মুনতাহার। আজ মেসেজ পাঠিয়েছিল, বলেছিল ভাইয়াকে যেন বিয়ে না করে। বিয়ে বিষয়টা কেমন দেখায়? তার এক্সে তার বড় ভাই বিয়ে করবে, সেই এক্সে আবার ভাবি বলতে হবে। অর্ণব পারবে না। এমনিতেই মায়ের কথায় একটা বোকাগাধা মেয়েকে বিয়ে করে জীবনটা তার তেনা তেনা হয়ে গেছে। তার উচিত হয়নি মায়ের কথা শোনা। তাও উচিত তারও উচিত ছিল ভাইয়ের মতো শক্তিশালী হওয়া। ফোনে নিউ সিম কার্ড ভরে ফের নিউ আইডি খুলতে নিবে। এমন সময় ধূপধাপ পায়ে আওয়াজ পেয়ে অর্ণব দরজার দিকে তাকায়। ভাইকে দেখে অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। সিকেন্দার কপাল স্নাইড করতে করতে এগিয়ে এসে বলল, তুমি মুমতাহিনাকে আজও নখ দিয়েছিলে? অর্ণব চমকালো। সিকেন্দার জানালো। জানলো কিভাবে এটা? মুনতাহানা না বললে তো জানার কথা না। তাহলে কি দুজনের ভেতর কথা হচ্ছে? অর্ণবের গলা শুকিয়ে আসে। আসলে ভাইয়া, আসল নকল আমি শুনতে আসিনি। তুমি কোন সাহসে এমন কাজ করো? আমার শক্ত হাতে মার খেলে তবেই কি তুমি শান্ত হবে? তোমাকে বলেছি না, স্টে অ্যাওয়ে ফ্রম মাই মন। শুনেছ না কেন? ঘরে বউ আছে তোমার, সে খেয়াল রেখেছো? দিস দিস ইউজ লাস্ট ওয়ার্নিং। ডোন্ট ক্রাশ দ্যাট লাইক এগেইন। এরপরও যদি এমন কিছু করতে দেখেছি তাহলে তোমার মুখে মানচিত্র আমি বদলিয়ে ফেলবো। মেরে নালায়ের নিঙ্কামা। অপমানে লাল হয়ে গেল অর্ণবের মুখটা। সিকেন্দার চলে যেতেই অর্ণব ঠাস করে বসে পড়ল বিছানায়। তার ভাইয়ের সাথে ছোট থেকেই অনেক দূরত্ব। কেন এক 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 কারণে সিকেন্দারের সাথে এ বাড়ির কারুই বনিবানা হয় না। না সিকেন্দার এই বাড়ির কোনো বিষয়ে ইন্টারফেয়ার করে, আর না সে তার জীবনে কাউকে ইন্টারফেয়ার করতে দেয়। সে তার নিজ মর্জিত সব সময় চলাফেরা করে। অর্ণব আর সিকেন্দার যে দুই ভাই সেটা তাদের দেখলে বোঝা যাবে না। কারণ ভাই ভাইয়ের মাঝে যে সম্পর্ক থাকা সেটা তাদের মধ্যে নেই। অর্ণব বেড়ে উঠেছে ছোট থেকে মির্জাবাড়িতে, আর সিকেন্দারকে একটা বয়সের পরে আমেরিকায় গিয়ে থাকতে হয়েছে বাড়িঘর ছেড়ে। কি জন্য 12 বছর আগে আচমকায় সিকেন্দারে আমেরিকায় চলে গিয়েছিল অর্ণব জানে না। 12 বছরে তাদের মধ্যে একবারও কথা হয়নি। তাদের কথা হলো আজ, আর সেটাও এমন থ্রেড দিয়ে। সিমরান রাতে খাবার খেয়ে হেলান দুলাতে রুমে আসছিল। মাঝপথে সিকান্দারকে দেখে ভ্যাবাচাকা খেয়ে দুজনের মতো হাঁটা শুরু করলো। সিমরান ভয় পায় সিকেন্দারকে। ছোটবেলায় কটা ধমক খেয়েছিল, সেগুলো আজও কানে শো শো করে বাজে। এখন বড় ভাইয়ের ধমক খেলে মান সম্মান আর থাকবে না। রুমে এসে স্বামী অর্ণব কে ঘরে জুড়ে পায়চারি করতে দেখে সিমরানের কপাল চিন্তায় ভাঁজ পড়ল। স্বামীর পেছনে পেছনে সেও পায়চারি করতে করতে বলল, কি হয়েছে তোমার অর্ণব ভাইয়া? অর্ণব পায়চারি করা থামিয়ে দিয়ে
পুরো কথা হাইড করে খুলে বলল, ভাইয়া আমাকে নাইভের নিকাম্মান বলে গিয়েছে, লালাইয়ের নিকাম্মাম বলেছে, আর তার স্বামীর আগে ফেটে যাচ্ছে, তার মানে খারাপ কিছুই বলেছে। সিমরানও রাগে ফেটে পড়ল, কি সিকেন্দার ভাইয়া এত সাহস আমার স্বামীকে লালায়েক উম, নিকাম্মা বলে? সে নিজেই একটা লালায়েক নিকাম্মা, তার 14 গোষ্ঠীর সাথে তার ভবিষ্যৎ বউ লালায়েক নিকাম্মা। ইয়া আসছে আমার স্বামীকে এসব বলতে। ঠাডা পড়ুক ওই মুখে। কিন্তু অর্ণব ভাইয়া এটা কথা জিজ্ঞেস করি, তুই আবার কি জিজ্ঞেস করবি? না মানে নাইলে নিকাম্মার মানেটা কি? খুব খারাপ কিছু? অর্ণব আর চোখে তাকালো। অশিক্ষিত হাদারাম মেয়ে এটা, মানে জানে না, অথচ এতক্ষণ সিকেন্দারের গোষ্ঠী উদার করে ফেলেছিস। অর্ণব বিছানা থেকে ফোনটা নিয়ে চলে গেল। মুফতাহানা সিকান্দারের ফোনটাকে কেটে দিয়ে মনে পড়ল তার মা তাকে সেই কখন ডেকেছিল। এখনো তার যাওয়া হয়নি মায়ের কাছে। ফোনটা বিছানার উপর রেখে মুফ মুমতাহানা বসা থেকে ঘরে বসে আসলো। সাথে সাথে নজরে আসলো খাবার টেবিলের বসা নাদিমকে। নাদি নাদিম সালমান মির্জার বড় ছেলে। ময়না বেগম পাশের চেয়ারে বসে আছে, খাবার বেড়ে দিচ্ছে, পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। কি আদর কি আদর! অথচ মুফতাহার কিছুই দেখে না। মুফতাহার এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, আমাকে ডেকেছিলেন আম্মু? ময়না বেগম আর চোখে একবার তাকালো, তারপর শক্ত রাগান্বিত গলায় বলল, কখন ডেকেছি তোমায়? আসতে এতক্ষণ লাগলো কেন? কি করছিলে কি তুমি? ভাত বেড়ে রাখা হয়েছে সেই কখন। খেয়ে উদ্ধার করো আমাকে। মুফতাহারা টেবিলে শেষ প্রান্তে তাকালো। একটা প্লেটে ভাত আর তরকারি বাড়া আছে। মুফতাহানা কি ওই ভাত গলায় দিয়ে যাবে? না যাবে না। আম্মুর মুখে এমন শক্ত কথা শুনলে সেদিন আর মুফতাহানার গলায় ভাত দিয়ে ভাত নামে না। মুফতাহানা মাথা নত করে বলল, আমি খাবো না আম্মু, খিদে নেই। ময়না বেগম সাথে সাথে তাকালো মুফতাহানার দিকে। খাবো না সেটা আগে বল বললে না? তরকারি দেওয়া আছে ভাতে, এই ভাত এখন খাবে কে? নষ্ট হবে না? মুফতাহানা চোখ দুটো টলমলে করলো, চোখের পলক ফেলে গাল বেয়ে টপ টপ করে ফ্লোরে পড়লো। পাশে থেকে নাদিম বিরক্ত হলো, খেতে বসেও শান্তি নেই এই বাড়িতে। খাবারের উপর হাত ধুয়ে নাদিম বিরক্ত হয়ে চলে গেল। মুফতাহানা নিজের চোখের জল আটকিয়ে বলল, আমি সকালে খেতে নিও আমি সকালে খেয়ে নিব, তোমার খাবার নষ্ট হবে না আম্মু। আমার অভ্যাস আছে বাসি পচা খাবার খাওয়ার। মুফতাহানা খাবারের প্লেটটা নিয়ে ফ্রিজে রেখে রুমে চলে আসলো। রুমে আসতে চোখের জলগুলো আর বাত মানল না, ভেঙে অঝরে ঝরি ধারায় বেরিয়ে আসলো। সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন মুফতাহানা। খুবই তিক্ত লাগছে সব। পরে পরের দিন ঘুম ভাঙল মুফতাহানার খুব ভোরে। ফজরের নামাজটা পড়ে বাড়িঘর ঝাড়ু দিয়ে এঁটো থালা বাসন সব মেজে রুমে এসে পড়তে লাগলো। মুফতাহানা এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বায়োলজি ডিপার্টমেন্ট। দিনরাত পড়াশোনা করে খুব পরিশ্রম ফল হিসেবে মুফতাহানা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেয়েছে। কারণ ইন্টার পাস করার পরই ময়না বেগম বলেছিলেন মুফতাহানাকে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করানো সম্ভব হবে না, না তাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পড়তে হবে, আর তা না হলে ন্যাশনালে। মুফতাহানা পাবলিক কেই বেছে নিয়েছিল। তখন অবশ্য ময়না বেগম মুফতাহানাকে কোনো কাজ করতে দেয়নি, যথেষ্ট সময় দিয়েছিলেন পড়াশোনা করার জন্য। অনলাইনে কোর্স তিনি কিনে দিয়েছিলেন, বই কিনে দিয়েছিলেন। নাদিম মুফতাহানাকে কেবল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তোলারই টাকা দেওয়া হয়েছিল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় তাহলে আর কোথাও পরীক্ষা দিতে পারবে না, সরাসরি ন্যাশনালে যেতে হবে। মুফতাহানা তার সবটুকু পরিশ্রম ঢেলে দিয়েছিল সেই 3টা মাস। হাড় ভাঙা পরিশ্রমের জন্য সে এখন অনার্স করতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেই দিন রেজাল্টটা বের হলো, মুফতাহানা মেরিট
10 ছিল। তখন কি যে খুশি খুশি লাগছিল মুস্তাহানার। মাকে জড়িয়ে ধরতে গিয়েছিল, কিন্তু সেই দিন তার মা তার সামনে অবধি আসেনি। নাদিম আর সালমা মির্জা শুভেচ্ছা জানিয়েছিল, কিন্তু মুফতাহানা একটু মায়ের বুক খুঁজছিল, কিন্তু পায়নি। মুফতাহানা দীর্ঘ একটা শ্বাস ফেলে ভার্সিটির ব্যাগটা গুছিয়ে নেয়। তারপর নিজেও রেডি হয়ে বাহিরে এসে দেখে তার মা রান্নাঘরে কাজ করছে। মুফতাহানা ফ্রিজ খুলে রাতের বাসি ভাতটা বের করতে নিলেই দেখে সেই খাবারটা নেই, প্লেটটাও নেই। ময়না বেগম রান্নাঘর থেকে একটা প্লেট এনে খাবার টেবিলে রেখে ফের ঘরে যেতে যেতে বলল, খাবার টেবিলে। মুফতাহানা টেবিলের সামনে দাঁড়িয়ে দেখলো প্লেটে গরম গরম পরোটা আর ডিম ভাজা। মুফতাহানা খেয়ে নিল খাবারটা। তারপর রুমে এসে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ময়না বেগমকে স্মরণ করিয়ে দিয়ে বলল, আম্মু আমি আসছি। ময়না বেগম রান্নাঘরে জানালার দিকে একবার তাকালো। মুফতাহানা ব্যাগ কাঁধে চেপে হেঁটে যাচ্ছে। ময়না বেগম রান্নায় মনোযোগ দিল। মুফতাহানা ভার্সিটি এসে নিজের ক্লাসরুমে যেতে দেখা মিলল ইলার। ভার্সিটিতে ওঠার পর তার এই একটাই ফ্রেন্ড হয়েছে। মেয়েটা এই ভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট খালিক স্যারের মেয়ে। বেশ মেধাবী ইলা, তার ম্যারিট পজিশন পাচ্ছিল। মুফতাহানাকে দেখেই ইলা এগিয়ে এসে বলল, কাল আসনি কেন ভার্সিটিতে মুন? অনেক মিস করেছি তোমাকে। মুন মুনতাহা মুনতাহানা ব্যাগটা নামিয়ে বসলো সিটে। টিস্যু দিয়ে ঘামার্তক মুখটা মুছে বলল, একটু শরীর খারাপ ছিল তো সেজন্য। আমাদের ডিপার্টমেন্ট থেকে নেক্সট উইক কক্সবাজার ট্যুরে যাচ্ছে, তুমি কি যাবে? মুনতাহান মনটা কিঞ্চিত ভাব হলো। তার সমুদ্র পাহাড় এসব অনেক পছন্দ, কিন্তু কখনো সামনে দেখা হয়নি মুনতাহার। তবে বাসা থেকে যেতে দেবে না ভেবেই মনটা বেশি খারাপ খারাপ তারপরও জিজ্ঞেসে করলো, চাঁদা কত ধরেছে? 4,500। 12 তারিখে যাবে, মাঝখানে 24 তারিখ থাকবো, 15 তারিখে ব্যাক করব। যাবে তো? গত বছরেও যাওনি তুমি। না যাব না ইলা, বাসা থেকে পারমিশন দেবে না আম্মু। তুমি যাও, ছবি ভিডিও পাঠিও আমাকে সমুদ্রের, যদি পারো ভিডিও কল দিও একটা। ইলার মন খারাপ করে বলল, যাব না আমি মন, গত বছর তোমাকে ছাড়া ভালো লাগেনি সব সাজেক। আমি শিওর এবারও ভালো লাগবে না, টাকাগুলো নষ্ট হবে। এর চেয়েও বরং তুমি আমি 14 তারিখে কোনো ভালো রেস্টুরেন্টে যাব খেতে, কি বলো? ঠিক আছে। ক্লাসে স্যার আসতে তারা ক্লাস মনোযোগ দিল। সবগুলো ক্লাস শেষ হলে ইলা তার বাড়ি চলে যায়। তার মুফতাহানা উল্টো রাস্তায় হাঁটা ধরে। একটা নতুন টিউশনি পেয়েছে মুনতাহানা গত মাসে। সপ্তাহে 3 দিন পড়বে, স্যালারি 5,000। মুনতাহানা নীলক্ষেত দিয়ে সোজা আজিমপুরের রাস্তায় ধরে হাঁটা দিলেন। একটা কালো গাড়ি এসে তার পাশে থামে। মুনতাহানা তাকায় একবার। গ্লাস লাগানো থাকার ভেতরে কে আছে তা বুঝতে পারছে না। ব্যাগ চেপে হাঁটা ধরলেন। সিকেন্দার গাড়ি জানালাটার নিচে নামিয়ে মুনতাহারকে ডেকে বললেন, আপনি এদিকে কোথায় যাচ্ছেন মন? বাড়ি তো অন্য রাস্তায়। মুনতাহানা দাঁড়িয়ে যায়, পেছন ফিরে দেখে সিকেন্দার গাড়ি থেকে বেরিয়ে তার দিকে হাঁটে আসছে। মুনতাহান মুনতাহা 2 হাত বুকে গুজে বলল, আপনি আমাকে ফলো করছেন? না তো, আমি বাবার পার্টি অফিসের দিকে যাচ্ছিলাম, আপনাকে দেখেই থেমেছি। কোথায় যাচ্ছেন আপনি? মুনতাহা সহজ হলো, সিকেন্দারের বাবা সেলিম মির্জা একজন রাষ্ট্রমন্ত্রী, আর এইদিকে তার পার্টির অফিস। মুনতাহানা ব্যাগ চেপে হাঁটা ধরলেন। সিকেন্দার বলে উঠল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছিলাম মন। মুনতাহা পেছন ফিরল, দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, প্রথমত আমার মুনতাহার মন না, দ্বিতীয়ত আমি টিউশন পড়াতে যাচ্ছি। চলুন আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। তার প্রয়োজন হবে না, আপনি আমার কোনো কথাই দেখি শুনছেন না মন।
উঠে আসুন গাড়িতে, আমি আপনাকে আপনার গন্তব্যে নামিয়ে বাবার ওখানে যাব। মুনতাহার কথা বাড়ালো না, না করলে আরও চেপে ধরবে। তারপর টিউশনি তো পড়তে দেরি হবে। মুনতাহারা গাড়িতে উঠে বসলে সিকেন্দারও এসে বসে গাড়িতে। ইডেন মহিলা কলেজের সামনে সিকেন্দার মুনতাহানাকে নামিয়ে দেয়। মুনতাহানা নেমে ধন্যবাদ বলে চলে যেতে নিল। পেছন থেকে সিকেন্দার বলে উঠল, আপনার পড়ানো শেষ হলে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। কেন? না, এমনি। আপনি যান। মুনতাহারা সামনে এক 5 তলা বিল্ডিংয়ে ঢুকে গেল। 2 ঘন্টা জায়গায় 2.5 ঘন্টা লাগলে মুনতাহানা পড়ানো শেষ করতে। তবে বাহিরে এসে সিকেন্দারের গাড়িটা সে আগের জায়গায় দেখে চমকে উঠল। এগিয়ে এসে দেখল সিকেন্দার গাড়ির দরজা খুলে দিচ্ছে। আপনি যাননি আর? না। কেন? আপনাকে রেখে যাই কি করে বলুন? উঠে আসুন, বাসায় নামিয়ে আসবো আপনাই। মুনতাহানা উঠে বসল। সিকেন্দার মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, খুবই সতর্কর সাথে। মুনতাহানার দৃষ্টি সামনে স্থির। গাড়ির ভেতরে দুজনের মধ্যে এমন নীরবতাটাও এক প্রকার অস্বস্তি। মুনতাহানা বেশ ভালো করেই বুঝতে পারছে তার মায়ের সিকেন্দারকে খুব পছন্দ। মুনতাহা না করেছে বলেই তার ক্ষোভটা হয়তো আরও বেড়েছে। আবার এমনও হতে পারে মুনতাহারকে আর সে আরও নিজের কাছে রাখতে চাইছে না, ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছে। নীরবতাকে ভেঙে দিয়ে মুনতাহারা বলল, আমি খুবই ভীতু প্রকৃতির, সামান্য কথায় আঘাত পাই। আমি ভীষণ শক্ত প্রকৃতির মানুষ। মন আপনার সামনে ঢাল হয়ে সর্বদা আপনাকে আগলে রাখবো। আপনাকে বিয়ে করলে আপনার পরিবার আমাকে কোনোদিন মেনে নিবে না, আমাকে উঠতে বসতে অপমান করবে। আমার পরিবারকে মানা না মানার কোনো তোয়াক্কা আমি করব না। তারা আপনাকে অপমান করলে তাদের সম্মান ধরে রাখার দায়ও আমার থাকবে না। শুরুতে এমন কথা আপনার ভাইও বলেছিল, তারপর আমার অনুভূতিগুলো নিয়ে ছেলেখেলা করলো। এই সজাগটা তো আপনার প্রাপ্যই ছিল। মন মানে অবাক হয়ে তাকালো মুনতাহানা সিকেন্দারের দিকে। ভুল মানুষকে ভালোবেসেছিলেন, সেই ভুলেরই সাজা পেয়েছেন। আমার অনুভূতিগুলো তো মিথ্যে বা ভুল ছিল না। আমি ব্যতীত সকল পুরুষের জন্য আপনার অনুভূতি হারাম। সেই হিসেবে আপনার অনুভূতিগুলো ভুল মিথ্যে দুটোই ছিল। আপনি চাইলেও অন্য মেয়েকে বিয়ে করতে পারেন, কিন্তু সেটা কেন করছেন না? আমি আপনার জেদ নয় তো? আপনার ভাই আমাকে ঠকিয়েছে বলে সহানুভূতি দেখানোর জন্য এমনটা করছেন না তো? এমন নিম্ন মানের কথা বলে অন্তত নিজেকে ছোট করবেন না। মন আপনি ভীষণ দামি আমার কাছে। আমি খুবই অপ্র অপ্রসঙ্গী একজন তুচ্ছ মানুষ, যাকে যাকে কারণে অকারণে তুচ্ছ-তাচ্ছিল্য করা যায়। এমন এক মেয়েকে কিভাবে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের জীবনের সাথে জড়াতে চাইছেন আমি আসলেই বুঝতে পারছি না। একটা কথা আছে জানেন, যে জোর করে হলেও প্রিয় মানুষকে নিজের করে নেবে। আমি পুনর্জন্মে বিশ্বাসী নই। আমি পুনর্জন্ম বিশ্বাসী নই। আর পুনর্জন্ম বলতেও কিছুই হয় না। তাহলে বলুন, আপনাকে আমি পরিবারের কথায় ছেড়ে দেই কি করে? একটাই জীবন, সেটাও যদি নিজেকে পছন্দ মানুষের সাথে কাটাতে না পারি, তাহলে সে জীবনটাও কি বৃথা নয় আমার জন্য? আমি আপনার প্রিয় মানুষ, প্রিয় চেয়েও তো বেশি কিছু, সুখ। আপনি আমার সুখ। মন আর যেই জিনিস আমাকে সুখ দেয় সেই জিনিস পুরো দুনিয়া থেকে আড়াল করে নিজের কাছে রাখতে হয়। আর আমি সেটাই করতে চাচ্ছি। আমি আপনাকে আমার কাছেও আজীবনের জন্য রাখতে চাচ্ছি। ব্যাস, আপনার সময় লাগলে সময় নিবেন। আমি আপনাকে পাওয়ার লোভে কেয়ামত অবধিও
অপেক্ষা করতে রাজি আছি। আপনি যে শুধুই আমার মন, শুধুই আমার। আপনার গন্তব্য অন্য কোথাও থেকে শুরু হলেও আপনার সেই গন্তব্য কেবল আমিতেই শেষ। সিকেন্দার কথাটা শেষ করে ইশারায় কিছু একটা দেখল। মুমতাহানা শেষ ইশারায় দেখিয়ে বাহির প্রাণে তাকিয়ে দেখল তার বাসা। মুমতাহানা আর কোনো কথা না বলেই চুপচাপ নেমে গেল। সিকেন্দার মুমতাহানা যাওয়ার প্রাণে তাকিয়ে দেখে চোখ সরিয়ে নিল। একবার এবার দৃষ্টি দিল ফোনের দিকে। তার বাবা সেলিম মির্জা একের পর এক একটা ফোন আসছে। মুমতাহানা গাড়িতে উঠে বসতেই সিকেন্দা ফোনটা মিউট করে রেখেছিল আর আনমিউট করলো না। বাবার পার্টি অফিসে না গিয়ে সিকেন্দার সোজা মির্জা বাড়ির দিকে চলে গেল। বাড়িতে প্রবেশ করতে সিকেন্দার তপ্ত শ্বাস ফেললো। বসার ঘরে সোফায় বসে আছে সাইদা মির্জা, সুফিয়া মির্জা যে কি না সিকেন্দারের সম্পর্ক ফুফু হয়, আর তাদের সামনে বসে আছে উম, ঘটক বেটা। সিকেন্দারকে দেখেই সুফিয়া মির্জা উঠে এসে সিকেন্দারকে টেনে নিয়ে ঘটকের পাশে দাঁড় করিয়ে টি টেবিল থেকে 20 থেকে 25টা মেয়ের ছবি উঠিয়ে বলল, জুলিকে তোর বিয়ে করতে হবে না। আশা করছি এগুলোর মধ্যে একটাকে অন্তত তোর পছন্দ হবে। সায়দা মির্জা আর চোখে সিকেন্দারকে আপাদত আপদ মস্ক দেখে বলল, তোমার না পার্টি অফিসে যাওয়ার কথা ছিল? তোমার বাবা এত করে বলল যাওনি শুনলাম। কেন যাওয়ানি? ফোনটাও কেন তোলনি? এতটা অবাধ্য কিভাবে হচ্ছ তুমি? এসব দিন দেখার জন্যই কি তোমাকে এত বড় করেছি? সায়দা মির্জা এতগুলো প্রশ্নের একটাও সিকেন্দার জবাব দিল না। সুফিয়া মির্জা ভাইপোর শক্ত মুখ দেখে সায়দা মির্জাকে থামিয়ে দিয়ে বলল, ভাবি, থামো না। দেশে দেশে আসলেই তো কটা দিন হলো, একটু সময় দাও। আস্তে ধীরে ব্যবসা রাজনীতি সব কিছুতেই ঢুকবে না। এখনই যেই কাজের জন্য আসা হয়েছে সেটা করা যাক আগে। হ্যাঁ, সেটাই করো। কম হলেও হলো 25টা মেয়ের ছবি এখানে আছে, আর তারা সবাই বাংলাদেশের নামকরা বিজনেসম্যান মন্ত্রীদের মেয়ে। আমাদের স্ট্যাটাসের সামনে তারা। আশা করি পছন্দ হবে তোমার। সুফিয়া মির্জা হাসি মুখে ছবিগুলো এগিয়ে দিল সিকেন্দারের হাতে। সিকেন্দার চোখ পর্যন্ত বুলালো না, সোজা ছবিগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বলল, পাত্রী আমার পছন্দ আছে। আপনাদের কষ্ট করে মেয়ে খোঁজার কোনো দরকার নেই। আপনারা আর আমাদের প্রতি মূল্যবান সময় আমার পেছনে ব্যয় না করলেও বরং আমি খুশি হব। এখন আপনারা যদি আমার সত্যি সত্যি বিয়ে দিতে চান তাহলে একটা কাজ করতে পারেন, সালমান মির্জার বাড়িতে প্রস্তাব নিয়ে যান। যদি না যান তারপরে কোনো সমস্যা নেই। আমার বিয়ের প্রস্তাব আমি নিজেই রেখেছি চাচার কাছে। চাচার সম্মতি আছে, আমার সম্মতি আছে। এখন মুমতাহানার সম্মতি দিলেই খুবই শীঘ্রই আমি বিয়ে করব। আপনাদের অবশ্যই আমার বিয়েতে দাওয়াত দিব। দোয়া দোয়া করে যাবেন আমাকে ও আমার স্ত্রীকে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প সিকেন্দার শাহ পর্ব 1 থেকে 2 চলবে।